প্রিয় কর্মচারী, আজকে যে ডিএ মামলা ছিল আপনারা জানেন গত সোমবার থেকে ম্যারাথন ডিএ মামলা চলছে। আজকেও সম্পূর্ণতা পায়নি। আগামী মঙ্গলবার আবার 2টো থেকে ডিএ মামলা শুনানির দিন ধার্য করেছে মহামান্য আদালত। সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে যে কথা দিয়েছি, যেহেতু এই ডিএ মামলার দায়িত্ব আমাদের সর্বাধিক, তাই এই ডিএ মামলার কিন্তু আমরা শেষ দেখে ছাড়ব, এইটুকুই আমরা আজকে বলতে পারি। এর থেকে বিশেষ কিছু নেই। তবে আমাদের পাশে আমাদের মাননীয় আইনজীবী ফিরদৌস সালিম আছে, তিনি কয়েকটি কথা বলবেন। তারপরে আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র কয়েকটি কথা বলে আপনাদেরকে জানান দেবেন। নমস্কার। দেখুন, আজকে মূলত স্টেটের পক্ষ থেকেই তারা সাবমিশন রেখেছেন। স্টেট তার সাবমিশন রাখার সময় একটি পেপার সেটা হ্যান্ডেড ওভার করেছেন, আমাদেরকেও দিয়েছেন। সেই পেপার থেকে পরিষ্কার, তাদের নথি থেকেই পরিষ্কার হয়ে গেছে আমাদের যে ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার একেবারে ক্রিস্টালাইজ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। যে প্রশ্নের উত্তর ট্রাইব্যুনাল চেয়েছিল কিন্তু পায়নি, হাইকোর্ট চেয়েছিল কিন্তু দিতে পারেনি রাজ্য সরকার, আজকেও সুপ্রিম কোর্ট একই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তোমরা যে বলছো যে ডিএ তোমরা নিজের স্বেচ্ছাধীনভাবে দিচ্ছ নাকি ডিএ কোনো একটি ক্যালকুলেশনের উপর ভিত্তি করে দিচ্ছ, সেই ডিএ এর ক্যালকুলেশন মেথোডোলজি কি? ট্রাইব্যুনাল জানতে চেয়েছিল, মেথোডোলজি বলতে পারেনি। হাইকোর্ট জানতে চেয়েছিল, বলতে পারেনি। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, বলছে ইনস্ট্রাকশন দিতে হবে। তাহলে এতদিন ধরে কি করছে? ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা রোপারুল 2009-এ লেখা আছে এবং সেই জন্যই সেটা স্ট্যাটুটরি ফ্লেভার পেয়েছে। আন্ডার আর্টিকেল 309 এই ডিএ দিতে হবে সেটা বলা আছে। তারপরে সাবসিকুয়েন্ট দুটো, একটা ক্লারিফিকেটরি মেমো, আরেকটি মেমো দিয়ে যে ডিএ রেট কি হবে, ডেয়ারনেস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া হবে। ওরা আর 3টে যে অ্যালায়েন্সেস আছে সেটাকে তারা হাতিয়ার করতে চেয়েছে, কিন্তু সেটা আমাদের পক্ষে যাবে। তার কারণ এইচআরএ, এনপিএ এবং এমএ সেটা রেট বলা আছে। তাহলে ডিএর কি রেট বলা থাকবে না? ডিএরও রেট বলা আছে, সেটা রেট বলা আছে রোপারুলেই। ফলে আর 3টে অ্যালায়েন্সের রেট বলা আছে আর আরেকটা অ্যালায়েন্সের রেট বলা নেই। বামপন্থী সরকার কি মানে অতটা বুদ্ধিহীন ছিল না? বা কোনো একটি কম্পোনেন্ট, একটি স্যালারি পার্টের কোনো একটি কম্পোনেন্টের স্পেসিফিকেশন থাকবে না যে সেটা কি হারে হবে? সেটা কখনো হতে পারে? স্যালারিতে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, যেন রোপারুল 2009-এ যেমন বেসিক পে রয়েছে, যেমন গ্রেড পে রয়েছে, সেরকম এমএ রয়েছে অর্থাৎ মেডিকেল অ্যালায়েন্স রয়েছে, সেরকম ডক্টররা যেমন এনপিএ পায়, এইচআরএ রয়েছে, সেরকম ডিয়ারনেস অ্যালায়েন্সও স্যালারির একটা পার্ট। তাহলে বেসিক পে ফিক্সড, গ্রেড পে ফিক্সড, তার ক্যালকুলেশন মেথোডোলজি রোপারুলসে বলা আছে। এমএ কত সেটা বলা আছে, এইচআরএ কত সেটা বলা আছে, এনপিএ কত সেটা বলা আছে, ও ডিএ কত সেটা বলা নেই। এত সকলকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। ডিএও বলা আছে, ডিএ বলা আছে কিভাবে ডিএ ক্যালকুলেশনটা করতে হবে এআইসিপিআই। এখন যদি ক্লাস 3-র একজন ছাত্রের ক্যালকুলেশন মেথোডোলজি কি হবে ক্লাস 3 ছাত্র বলতে পারবে, কিন্তু সরকার বলতে পারছে না, এটা সরকারের জন্য খুব একটা ভালো হচ্ছে না। ট্রাইব্যুনালেও তারা বলতে পারেনি, হাইকোর্টেও বলতে পারেনি, সুপ্রিম কোর্টেও বলতে পারছে না যে ডিএর ক্যালকুলেশন মেথোডোলজি কি। তুমি যদি এআইসিপিআই মেনে ডিএ না দাও তাহলে ক্যালকুলেশন মেথোডোলজি কি? আইদার বলে এআইসিপিআই অনুযায়ী দিয়েছে অথবা দিইনি। কোন দিকে সুইং করছে বোঝা যাচ্ছে না। বলছে এন্টাইটেলমেন্ট কোথায়? আরে ভাই, এন্টাইটেলমেন্ট যদি রোপারুল 2009-এ লিখা আছে সেটাই আমার এন্টাইটেলমেন্ট। তুমি ক্লারিফিকেটরি মেমোতে ডিয়ারনেস অ্যালায়েন্স টাইম টু টাইম দেবো, সেটা আমার এন্টাইটেলমেন্ট। দিস্তা পেজ রয়েছে, সেখানে এন্টাইটেলমেন্ট বলা আছে। অথচ এই ডিয়ারনেস অ্যালায়েন্স যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা স্পষ্টত বলা থাকা সত্ত্বেও তারা বুঝতে পারছেন না। সবার হেরেও বুঝতে পারেননি। আশা করি সুপ্রিম কোর্টের পরে আশা করি তারা বুঝতে পারবেন যে ডিএ কিভাবে ক্যালকুলেশন করতে হবে। সবার হেরেও বুঝতে পারেননি। গ্রাম্য একটা প্রবাদ আছে, যার স্বল্প বয়সেও হয় না তার ওই বৃদ্ধ অবস্থায়ও হবে না। সবার হেরেও বুঝতে পারেনি, নিশ্চিতভাবে এরপরে হেরে নিশ্চিতভাবে হয়তো বা বুঝবেন। প্রিয় কর্মচারী বন্ধুরা, আমি জানি আপনারা অধৈর্য হয়ে পড়ছেন যে মামলা এরকম দিনের পর দিন শুনানি হচ্ছে, আবার মঙ্গলবার হিয়ারিং। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমরা দীর্ঘদিন ধরে অর্থাৎ 2022 সালের 28শে নভেম্বর থেকে
যেটা চেয়ে এসেছিলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট একটা কমপ্লিট জাজমেন্ট করে একটা অন্তিম রায় দিন, যাতে রাজ্য সরকার আর কোনোভাবেই সেই রায়কে অমান্য করার দুঃসাহস না দেখাতে পারে এবং ডিএর প্রসঙ্গে একটা সর্বোচ্চ আদালতের একদম স্পষ্ট নির্দেশ আমরা পাই। তা মহামান্য আদালত সেই দিকেই, বর্তমান বেঞ্চ সেই দিকেই যাচ্ছেন এবং ধারাবাহিকভাবে গত সোমবার থেকে শুনানি চলছে। দীর্ঘ সারা দিন ধরে শুনানি হয়েছে। গতকাল আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘ শুনানি করেছেন, বলেছেন। আজকে আমাদের অন্যতম আইনজীবী রোহিত রোহম তিনি তার বক্তব্য রেখেছেন, তিনি তার সাবমিশন করেছেন এবং তাকে সহযোগিতা করেছেন আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, শেখর কুমার এনারা। এবং আজকে একটা নতুন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আবার সরকার পক্ষ থেকে একটা নতুন নথি দেওয়া হয়েছে এবং তার উপরে তা বিস্তারিত আলোচনা হবে। তা আমরা এবং আমাদের আইনজীবীরা ওই নথিটা পুরো পড়ে দেখেছি এবং তাতে আমরা নিশ্চিত যে ওই নথিটা দিয়ে মামলাটা একটু দীর্ঘায়িত হচ্ছে। আগামী মঙ্গলবার আবার শুনানি হবে এবং তারপর হয়তো আগামী বুধবারও হতে পারে। আমরা আর্থিকভাবে অত্যন্ত খুব খারাপ অবস্থায় থাকবো, এটা আমরা জানি, কিন্তু তারপরেও বলছি যে এতে আমাদের সুবিধেই হলো, কারণ এই যে নথিটা দিয়েছেন তাতে যেসব কথা বলা হয়েছে সেটা আমাদের মামলায় কর্মীপক্ষের অনুকূলেই যাবে। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় এবং লজ্জার বিষয়, একজন বাঙালি হিসেবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার কাছে এটা অত্যন্ত লজ্জার যে স্যাট জানতে চেয়েছিলেন 2016 সালে রাজ্য সরকারের কাছে যে ডিএ যদি আপনারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে না দেন তাহলে কিসের ভিত্তিতে আপনারা ডিএ দিচ্ছেন সেইটা আমাদের দেখান। তারা দেখাতে পারেননি। মহামান্য কলকাতা হাইকোর্ট তাদের থেকে জানতে চেয়েছিলেন যে 2017 সালের পর থেকে যে আপনি কিসের ভিত্তিতে ডিএ দিচ্ছেন সেটা আমাদের দেখান, দেখাতে পারেননি। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেই একই প্রশ্ন রাজ্য সরকারের আইনজীবীদের উদ্দেশ্যে করেছেন যে সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হয়। তা আপনি বলছেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে পশ্চিমবঙ্গ সরকার ডিএ দেবে না, তাহলে ডিএটা তো আপনি একটা নির্দিষ্ট নিয়ম মেনে দেবেন। তা আপনার সেই নিয়মটা কি, আপনার সেই অর্ডারটা কি আছে সেটা আমাদের দেখান। কিন্তু আজকেও সরকারের আইনজীবীরা বলেছেন যে আমরা আনাচ্ছি, ইনস্ট্রাকশন আনাচ্ছি। তা আমি এ ব্যাপারে নিশ্চিত যে আগামী মঙ্গলবারে এই ইনস্ট্রাকশন আসবে না। বক্তব্য দীর্ঘায়িত করব না। একটা কথা 2016 সালেও আমরা বলেছি, আজকেও বলছি, এই মামলার শেষ থেকে আমরা ছাড়ব এবং মামলা যখন আদালতে বিচারাধীন আমরা এই কথা বলতে পারি না যে মামলায় মহামান্য আদালত কি রায় দেবেন। কিন্তু মামলার যে ধারাবাহিক যে কথাবার্তা চলছে, ধারাবাহিক যে মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ আসছে এবং মাননীয় আইনজীবীরা যেভাবে সওয়াল করছেন তার উত্তরে সরকার পক্ষ যেভাবে রক্ষণাত্মক হয়ে ভুলভাল বকছেন, তাতে আমরা একটা বিষয় নিশ্চিত যে এই মামলায় কর্মীপক্ষের জয় হবেই, অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হতাশ হবেন না। আগামী মঙ্গলবার আমরা এবং আমাদের আইনজীবীরা থাকব। যদি মঙ্গলবার শেষ না হয় বুধবার, বুধবার শেষ না হলে বৃহস্পতিবার এই মামলার শেষ আমরা দেখে ছাড়ব এবং কমপ্লিট জাজমেন্ট হলে এটা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা ব্যাপক ইতিবাচক সাড়া ফেলবে এবং সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটা নতুন ইতিহাস রচনা করবে বলেই আমরা বিশ্বাস করি। নমস্কার।